হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে 7 নাম্বার ক্লাস। তো এখানেও প্রত্যেক দিনের মতো থাকবে 25টা জিকে। তো মন দিয়ে দেখবে, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। কয়েকদিন ক্লাস অফ ছিল, কারণ ছিলাম না, বাড়িতে ছিলাম না, স্টুডিওতে ছিলাম না, বাইরে ছিলাম কয়েকদিন, ঠিক আছে। তো তার জন্য আবার ক্লাস শুরু হচ্ছে আজ থেকে। আজ আমরা করব 7 নাম্বার ক্লাস। আজ সকালে একটা ভিডিও দিয়েছি, আজ হচ্ছে 13ই আগস্ট। আজ সকালে একটা ভিডিও দিয়েছি যেটা হচ্ছে অলিম্পিক সম্পর্কে ডিটেলস ভিডিও আলোচনা করেছি। সেটা না দেখে থাকলে চ্যানেলে চলে যাও, সেখানে পেয়ে যাবে, প্রত্যেকে দেখে নিও, ঠিক আছে। তো আজ আমরা করব 5-9-2023 সালের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। জিকের 25টা প্রশ্ন মন দিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট থাকবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এসএসসি এমটিএস জিকে যাতে তোমরা খুব ভালো নাম্বার পেতে পারো, সেই জন্য আমরা করেছি জিকের একটা পিডিএফ ব্যাচ, ঠিক আছে। 249 পেমেন্ট করে পিডিএফ ব্যাচে জয়েন করতে হবে। যে ব্যাচে জয়েন করলে তোমরা পেয়ে যাবে 2023 আর 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর, সঙ্গে 2020, 2021, 2022, 2023 এই 4 বছরের জিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলা ভাষায়। সঙ্গে পেয়ে যাবে স্ট্যাটিক জিকে, তার সঙ্গে পেয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ। এত কিছু পেয়ে যাবে মাত্র 249 বিনিময়ে। তো যদি জয়েন করতে চাও, আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা মেসেজ করো, আমরা প্রসেস বলে দেবো কীভাবে টাকা পেমেন্ট করবে, তারপর তোমরা জয়েন করতে পারবে, ঠিক আছে। এছাড়াও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে। চলো প্রথম প্রশ্ন দেখবো আজকের কি আছে। এসএসসি এমটিএস 2000 সরি। প্রথম প্রশ্ন, সুদ শব্দটি ব্যাংকিংয়ে কি বোঝায়? সুদ বা ইন্টারেস্ট শব্দটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? প্রত্যেকটা প্রশ্ন বলবো। আজকের সেশনটা হবে কুইজের মতো। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 8-10 সেকেন্ড সময় দেবো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে। তো সুদ শব্দটি ব্যাংকিংয়ে কি বোঝায়? কি হবে কারেক্ট আনসার? ঋণ বা আমানতের উপর অর্জিত অতিরিক্ত পরিমাণ, বা আমি যদি ঋণ নিচ্ছি তো তার উপর যে অর্জিত অতিরিক্ত পরিমাণ সেটাকে বোঝাচ্ছে, নাকি একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ, অন্যান্য মুদ্রার সাথে সম্পর্কিত একটি মুদ্রার মান, এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ করা ফি, এগুলো হবে না। প্রশ্নটা খুবই সহজ ছিল, দেখলেই বোঝা যাচ্ছে যে 1 নম্বরটাই কারেক্ট আনসার হবে, ঋণ বা আমানতের উপর অর্জিত অতিরিক্ত পরিমাণ। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ তোমরা কিন্তু শেয়ার করো, ঠিক আছে। যত বেশি পারো শেয়ারটা করতে হবে মাস্ট। 2 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এখন আমরা যদি ধরে নিই এসএসসি এমটিএস প্রায় 3 মাস সময় রয়েছে, এই 3 মাস যদি ভালো করে প্রিপারেশন নিই তো অবশ্যই আমরা 25টার জিকের মধ্যে 20+ করে আসতে সক্ষম হব। তো বিহু কোন রাজ্যের নৃত্য? আমরা প্রত্যেকেই জানি বিহু হচ্ছে আসামের ডান্স। অনেক রকমের বিহু আছে, ভোগালী বিহু আছে, অনেক রকমের বিহু আছে, প্রত্যেকটা বিহু হচ্ছে আসামের ডান্স। 3 নম্বর প্রশ্ন কি আছে আজকের, দেখো, ভারতে ব্রিটিশ শাসনামলে লর্ড কার্জন কোন সালে বাংলা ভাগের ঘোষণা দেন? অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে, এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে, এটা করেছিল লর্ড কার্জন করেছিল, সালটা হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল। এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা কমেন্ট করবে যে কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল। বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল কত সালে হয়েছিল, কমেন্ট করবে। কার্যকরী হচ্ছে 1905, কত সালে রোধ করা হয়েছিল কমেন্ট করো প্রত্যেকে, ঠিক আছে। 4 নাম্বার, দেখো বিশাল বড় একটা প্রশ্ন পেয়েছি। এই ধরনের প্রশ্ন পেলে তুমি আগে ভাগেই স্কিপ করতে পারো, কারণ যদি এত বড় প্রশ্ন পড়বে সময় নষ্ট হবে, আর যদি না পারো তখন কিন্তু মুশকিল। পাওয়ার সেক্টরের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল, যেখানে পাওয়ার সেক্টর একটা রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম লঞ্চ করেছিল। সেই স্কিমটার সম্পর্কে কয়েকটা তথ্য দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক বলতে হবে। তো যদিও এখন আমাদের ইম্পর্টেন্ট নয়, তাও তোমাদের বলে রাখছি, উত্তর হবে 1, 2 এবং 4, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর। এটা বেশি ডিটেলসে আমি আর পড়ছি না, কারণ পুরনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আর আসবে না। যদি তোমরা এটা চাও পড়তে, তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও এবং মন দিয়ে পড়ে নাও প্রশ্ন। 5 নম্বর, দেখো, মেইন ক্যাম্প, বানানটা একটু ভুল হয়েছে, মেইন ক্যাম্প কোন বিশ্ব ব্যক্তিত্বের আত্মজীবনী? ক্যাম্প বানানটা হতো এইরকম, মেইন ক্যাম্প কোন বিশ্ববিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? কারেক্ট আনসার হবে জার্মানির প্রেসিডেন্ট ছিলেন অ্যাডলফ হিটলার, এর আত্মজীবনী হচ্ছে মেইন ক্যাম্প। পরবর্তী, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের ভৌগোলিক অবস্থান কি, যা গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত? আমরা জানি
বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বারা বা করাল বা প্রবাল দ্বারা গঠিত প্রাচীরের নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এটা কোথায় অবস্থিত? এটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। ঠিক আছে, অস্ট্রেলিয়াতে অবস্থিত। চলো 7 নম্বর প্রশ্নে যাব, কি আছে দেখবো আমরা। গাঙ্গুবাই হাঙ্গাল প্রাথমিকভাবে কোন ঘরানার অন্তর্গত ছিলেন? গাঙ্গুবাই হাঙ্গাল। ঘরানা কথাটা কখনই আসে কত্থক ডান্সের সঙ্গে ঘরানা কথাটা যুক্ত, কারণ কত্থক ডান্সটা হচ্ছে উত্তর ভারতের। তো এই উত্তর ভারতের কত্থক ডান্সের সঙ্গে বিভিন্ন ঘরানা রয়েছে। ঠিক আছে, রাজস্থানের দিকতে যেমন একটা ঘরানা আছে, এদিকে লখনৌ ঘরানা আছে, এরকমের ঘরানা আছে, হ্যাঁ বেনারস ঘরানা আছে, তেমনি কি একটা ঘরানা হচ্ছে কিরানা ঘরানা। কিরানা, এই যে গাঙ্গুবাই হাঙ্গাল তিনি কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। 8 নম্বর দেখো, গবাদি পশুর ব্যবসার জন্য প্রাচীন যুগ থেকে জনপ্রিয় ড্যাশ যা এক মাসব্যাপী অনুষ্ঠান হরিহরনাথ মন্দিরের কাছে নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমার শুভ উপলক্ষে সংগঠিত হয়। একটা মেলা যেটা গবাদি পশু ব্যবসা বা গবাদি পশুর মেলা, যেটা কার্তিক পূর্ণিমার শুভ উপলক্ষে অনুষ্ঠিত হয় হরিহরনাথ মন্দিরের কাছে। কি মেলা? এটা হচ্ছে সোনপুর মেলা। কারেক্ট আনসার সোনপুর মেলা, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে পুষ্কর মেলা, এটাও কিন্তু একটা গবাদি পশু মেলা। এখানে একটা হোমওয়ার্ক আমি দেবো তোমাদের, যে সোনপুর মেলা এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত, কোন রাজ্যের সোনপুরে এই মেলা আয়োজিত হয়, তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে। 9 দেখো, গরিব কল্যাণ রোজগার অভিযান GKRA গরিব কল্যাণ রোজগার যোজনা বা অভিযান 2020 কয়টি রাজ্যে নির্বাচিত হয়েছে? পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এবারে আর আসবে না, তাও বলে দিচ্ছি 6টি রাজ্যে নির্বাচিত হয়েছিল গরিব কল্যাণ রোজগার অভিযান। দরকার নেই, প্রশ্নটা স্কিপ করে দেবে। 10 নম্বর, খ্যাতিমান লোকশিল্পী গোলাপ সাপেরা 2016 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক ড্যাশ নৃত্যের একজন উদ্যোক্তা। এই যে সাপেরা কথাটা এসছে, সাপেরা হচ্ছে একটা জাতির নাম। ঠিক আছে, একটা কমিউনিটি বা একটা সম্প্রদায় বা একটা জাতির নাম, রাজস্থানের একটা জাতি। এই সাপেরা জাতিরা এরা কিন্তু কালবেলিয়া ডান্সের সঙ্গে যুক্ত। এরা কালবেলিয়া নামক একটা ডান্স করে। ঠিক আছে, কালবেলিয়া। তো এখানে কি হবে, কালবেলিয়া নৃত্যের একজন উদ্যোক্তা ছিলেন গোলাপ সাপেরা। লোকটার নাম হচ্ছে গোলাপ সাপেরা, তিনি 2016 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তো সাপেরা একটা জাতির নাম, এটাকে এই যে কালবেলিয়া ডান্স আছে না, এটাকে সাপেরা ডান্সও বলা হয়ে থাকে। 11 দেখব, কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে তার অ্যালবাম প্ল্যানেট ড্রাম এর জন্য গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছিল? গ্র্যামি পুরস্কার কে পেয়েছিলেন? জাকির হোসেন। তার একটা অ্যালবাম ছিল ড্রাম নামক অ্যালবাম, প্ল্যানেট ড্রাম, এই জন্য তিনি পেয়েছিলেন। জাকির হোসেন হচ্ছেন ভারত তথা বিশ্বের বিখ্যাত একজন তবলা বাদক। ঠিক আছে। নেক্সট দেখব 12, নিচের কোনটি ভারতের 6টি যোগাযোগ মেইল চ্যানেলের অংশ নয়? যারা জানো না, অনেকেই জানো না যে ভারতে কতগুলো মেল চ্যানেল আছে, তাদেরকে বলে রাখি যে ভারতে মেল চ্যানেল, এই যে মেল চ্যানেল রয়েছে, মেল চ্যানেল আছে 6টি। তার মধ্যে একটা হচ্ছে মেট্রো চ্যানেল, একটা হচ্ছে রাজধানী চ্যানেল, আর একটা হচ্ছে বিজনেস চ্যানেল। 4 নাম্বার হচ্ছে বাল্ক চ্যানেল, 4 নাম্বার হচ্ছে বাল্ক চ্যানেল। 5 নাম্বার হচ্ছে গ্রিন চ্যানেল, গ্রিন চ্যানেল। 6 নাম্বার হচ্ছে পিরিয়ডিক চ্যানেল। তাহলে কতগুলো চ্যানেল হলো? পিরিয়ডিক চ্যানেল। তাহলে ভারতে যোগাযোগ মেল চ্যানেল আছে 6টি, তার মধ্যে এই যে মাসিক চ্যানেলটা কিন্তু কোনো রকমের চ্যানেল নয়, তাহলে উত্তর হয়ে যাবে অপশন 2। 13 হচ্ছে, নিচের কোনটি সরকারি বাজেটে ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তির উদাহরণ? ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তি, সরকারি বাজেটে ধরো ঋণ না নিয়ে মূলধন কি করে সরকার পাবে? কারণ কিভাবে পাবে? ঋণ নেবে না, কারোর সাথে ঋণ নেবে না, কিন্তু সরকার মূলধন পাবে। কোথা থেকে পাবে? সরকারি জমিকে বিক্রি করে, সরকারি মালিকাধীন জমি বিক্রয়ের মাধ্যমে। যেমনটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের টাকার অভাব বর্তমানে হয়েছে, সেই জন্য বলছে পশ্চিমবঙ্গের যেসব সরকারি বিভিন্ন দপ্তর বিভিন্ন দিন থেকে পড়ে আছে, যেমন এই যে কৃষি মেলা বা বিভিন্ন যে বিল্ডিংগুলো খোলা হয়েছিল কিছুদিন আগে, যেগুলো কিচ্ছু কাজ হয়নি, ঠিক আছে, পড়ে রয়েছে, সেগুলোকে বলছে বিক্রি করা হবে। তো এই ধরনেরই একটা জিনিস, মূলধন জোগাড় করার একটা জিনিস। 14 হচ্ছে, বিশ্বভারতী, যেমন বলছে স্কুলের বিল্ডিংগুলোকে অনেক বিক্রি করা হবে, খবরে দেখেছিলাম কিছুদিন আগে। বিশ্বভারতী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, 1921 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে প্রতিষ্ঠা। পরবর্তী হচ্ছে, মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতের কতজন মহিলা বক্সার স্বর্ণপদক জিতেছে?
ভারতের 4 জন মহিলা বক্সার ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। তো যতই স্বর্ণপদক জিতুক আর যাই জিতুক ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে, এদিকে অলিম্পিকে গিয়ে কিন্তু একটাও স্বর্ণপদক ভারত পাচ্ছে না, এত বড় দেশ। ঠিক আছে। 16 বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী একজন প্রশিক্ষিত ড্যান্স নর্তকী। তিনি হচ্ছেন একজন বিখ্যাত ভারতনাট্যম ডান্সার হেমা মালিনী, বলিউড অভিনেত্রী। 17 দেখো, রাজ্য আইনসভার অর্থ বিল পেশ করার জন্য কার পূর্বের সুপারিশ প্রয়োজন? অর্থ বিল বা মানি বিল, বা অর্থ বিল বা রাজ্যের আইনসভায় যখন পেশ করব, তার সুপারিশটা আগে প্রয়োজন, গভর্নরের সুপারিশ নিতে হবে, তা নইলে কিন্তু আমরা সেই বিলকে আইনসভায় পেশ করতে পারবো না। 18 নম্বর হচ্ছে আর কে নারায়ণ ড্যাশের লেখক। আর কে নারায়ণ একটা বই লিখেছেন। এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে উত্তর হবে আর কে নারায়ণ, লেখা হচ্ছে গাইড বইটি লিখেছেন আর কে নারায়ণ। তারপরে হচ্ছে মালগুড়ি ডেজ, এটাও লিখেছেন। তারপরে স্বামীনাথন, রাজামেন স্বামীনাথন, সেটা লিখেছেন। তারপরে হচ্ছে দ্য লাস্ট ট্রেন অ্যাট দেউলি, এটাও তিনি লিখেছেন। তো এগুলো সবই ইম্পর্টেন্ট, মালগুড়ি ডেজের লেখা, আর কে নারায়ণের লেখা। 19 হচ্ছে কুতুব মিনার কোথায় অবস্থিত? তো প্রত্যেকেই জানো, এটা বলার দরকার নেই। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। কুতুবউদ্দিন আইবক এটা তৈরির কাজ শুরু করেন, কিন্তু কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। 20 হচ্ছে শিশুর জন্ডিসের সবচেয়ে স্পষ্ট লক্ষণ কোনটি, যা সাধারণত জন্মের 2য় থেকে 4র্থ দিনের মধ্যে দেখা যায়? কারেক্ট আনসার হবে ত্বকের হলুদ এবং চোখের সাদা। ত্বক হলুদ হয়ে যায়, চোখ সাদা হয়ে যায়, এটাই হচ্ছে শিশুর জন্মের 2 থেকে 4 দিনের মধ্যে একটা লক্ষণ, যা দেখে আমরা বুঝতে পারবো যে শিশুর জন্ডিস হয়েছে। 21 হচ্ছে রৈখিক ভরবেগের একক ড্যাশে পরিমাপ করা হয়। রৈখিক ভরবেগের একক আমরা পরিমাপ করব কেজি মিটার পার সেকেন্ড। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড দিয়ে আমরা পরিমাপ করব রৈখিক ভরবেগের একক। 22 দেখো, নিচের কোন শহরে 2023 সালের যে সাফ গেমস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? সাফের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এটা আয়োজিত হয়েছিল বেঙ্গালুরু শহরে। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। 23 নম্বর প্রশ্ন আমরা দেখব, মীরাবাই চানু বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2020 নির্বাচিত হয়েছেন। তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? মীরাবাই চানু এবারের অলিম্পিকে একমাত্র ভারতীয় যিনি ভারোত্তোলক হিসেবে অলিম্পিকে চান্স পেয়েছিলেন। ভারতের একটাও ভারোত্তোলক কিন্তু এবারে কেউই ওয়েট লিফটার হিসেবে অলিম্পিকে চান্স পাননি, কিন্তু এবারে মীরাবাই চানু চান্স পেয়েছিলেন। কিন্তু মীরাবাই চানুর খেলা চলাকালীন শারীরিক অসুস্থতার জন্য তিনি এবারে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, মানে কম্পিটিশন থেকে তিনি বেরিয়ে গেলেন, তিনি পারেননি এবারে। দুঃখজনক ঘটনা। তাহলে ভারোত্তোলক হিসেবে মীরাবাই চানু। 24 হচ্ছে পাঞ্জাব রাজ্য নিম্নলিখিত কোন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ? পাঞ্জাবে তো কয়লা নেই, পেট্রোলিয়াম, সিলিকন নেই। পাঞ্জাব উর্বর মাটির জন্য কিন্তু বিখ্যাত। পাঞ্জাবে একদিক থেকে গাঙ্গেয় সমভূমি, আরেক দিক থেকে সিন্ধু নদী, আর যে পঞ্চনদের দেশ বলা হয় এতগুলো নদী, সেই জন্য যে সমভূমি, উর্বর সমভূমি রয়েছে পাঞ্জাবে। 25 হচ্ছে জুন 2023 পর্যন্ত আমাদের সংবিধানে কতগুলো তফসিল রয়েছিল? কারেক্ট আনসার হবে 12টা। ভারতের সংবিধানে এখনও কিন্তু মোট আর্টিকেল 448, 25টি পার্ট, 12টি শিডিউল। ঠিক আছে, কতগুলো ধারা? 448, 25টা পার্ট, 12টা শিডিউল। আর এখনও পর্যন্ত আই থিঙ্ক ভারতের সংবিধান সংশোধন হয়েছে 106 বার। আর যদি ভুল বললাম তো তোমরা একটু কমেন্টে কারেকশন করে দিও। 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। পিডিএফ যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে পেড গ্রুপ, সেই পেড গ্রুপে জয়েন করতে হবে। আর পেড গ্রুপে জয়েন করার প্রসেসটা তোমাদের বলে দেবো। আমাদের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদের প্রসেসটা বলে দেবো। থ্যাংক ইউ, ভালো থেকো।